হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। এটা হচ্ছে আমার জাপান ট্রাভেল ব্লগের পার্ট 1-এ অলরেডি আপনারা টোকিও, মাউন্ট ফুজি এবং ডিজনিল্যান্ড দেখেছেন। আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেখা সবচেয়ে পিসফুল জায়গা কিয়োটোর এক্সপিরিয়েন্স, জাপানের কিচেন বলে খ্যাত ওসাকার এক্সপিরিয়েন্স এবং সব শেষে আমাদের ফুল জাপান ট্রিপের খরচের হিসাব। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। আজকের ভিডিওটা সাপোর্ট করছে গোজায়ান। সামনেই ঈদের একটা বড় ছুটি আসছে। বড় ছুটি আসলেই অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরির প্ল্যান করবেন। আমরা কিন্তু খুব আরামেই গোজায়ানের অ্যাপ থেকে আমাদের বুকিংগুলো করে ফেলেছি। সুবিধা হচ্ছে ট্রাভেলের সব সমাধান গোজায়ানের এক অ্যাপেই পাওয়া যায়, আর বুকিং প্রসেসটাও খুব ইজি, নিজে নিজেই করে ফেলা যায়। ফ্লাইট, হোটেল, কাস্টমাইজড ট্যুর প্যাকেজ সব কিছুই পেয়ে যাবেন তাদের কাছেই। বুকিং এবং বুকিংয়ের পরে যে কোনো হেল্প লাগলে তাদের 24/7 সাপোর্ট তো আছেই। আমাদের মতো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাইলে অনেক রকম প্রশ্ন থাকে, কোথায় ঘুরতে যাব, কিভাবে সব ম্যানেজ করব, এই ব্যাপারগুলো নিয়েও কাস্টমাইজড হেল্প লাগলে গোজায়ান এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে ট্রাভেল এক্সপার্টদের সাথে কথা বলে নিতে পারবেন। তাহলে লিমিটলেসভাবে ঘুরে আসতে ঘোরাঘুরির প্ল্যান করে ফেলতে পারেন গোজায়ানের সাথেই। আমরা সকাল 8টার দিকে চেক আউট করে ফেললাম। আজকে আমরা যাব কিয়োটোতে। আমাদের শিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেন 10টার সময় ছাড়বে। হোটেলের পাশেই বাস স্টপে চলে গেলাম। একটু পরেই বাস চলে আসলো। আমরা যাচ্ছি টোকিও স্টেশনে। শিনকানসেন সেখান থেকেই ছাড়বে। মাঝখান দিয়ে আমাদেরকে আবার মেট্রোতে উঠতে হলো। পার্ট 1-এ কিন্তু আমি বলেছি গুগল করে অলওয়েজ দেখে নেবেন আপনাকে কিভাবে যেতে হবে। দেখেন মেট্রো একদম ফুল, কারণ অফিস আওয়ার শুরু হয়েছে মাত্র, তাই অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা বের হবেন। আর লাগেজ মেট্রোতে নিতে কোনো সমস্যা হয় না, ভিড় হলে একটু ওয়েট করতে হয়। মেট্রোতে একটু খুঁজলেই আপনারা এলিভেটর পেয়ে যাবেন। সো ভারী ভারী লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে উঠতে হবে এমন ভয় নেই। তবে ছোট স্টেশন হলে কিন্তু এই প্যারাটা আপনাকে নিতে হবে, যেখানে লিফট নেই, সিঁড়িতে হেঁটেই লাগেজ মুভ করতে হবে। তাই আমার সাজেশন থাকবে অবশ্যই বড় স্টেশনের কাছে হোটেল নেবেন। আমরা টোকিও স্টেশনে শিনকানসেনের লোগো দেখে ফলো করতে থাকলাম, আর সাথে তো গুগল ম্যাপ আছেই। ফোনেই আমাদের টিকিটের কিউআর কোড ডাউনলোড করা আছে, যেটা স্ক্যান করতেই টিকিট প্রিন্ট হয়ে গেল। আমরা প্ল্যাটফর্মে উঠে পড়লাম। আমাদের ট্রেন নোজোমি 221, এটাই কিন্তু এই রুটের সবচেয়ে ফাস্ট বুলেট ট্রেন। আমরা জাপান আসার এক সপ্তাহ আগে স্মার্টেক্স ওয়েবসাইট থেকে টিকিট করেছি। সাইটটির লিঙ্ক আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনেই পেয়ে যাবেন। টোকিও থেকে কিয়োটোর ভাড়া নিয়েছে পার পার্সন 13,770 ইয়েন বা বাংলাদেশি টাকায় 11,000 টাকা। আবার কিয়োটো থেকে ওসাকাতে যাওয়ার শিনকানসেন ভাড়া নিয়েছে পার পার্সন 2250 ইয়েন বা বাংলাদেশি টাকায় 1800 টাকা। আবার ওসাকা থেকে টোকিও ব্যাক করার টিকিট নিয়েছে পার পার্সন 14,500 ইয়েন বা বাংলাদেশি টাকায় 11,500 টাকা। আমাদের ট্রেন 9:55-র দিকে চলে আসলো। আমরা উঠে পড়লাম। আপনারা যদি মাউন্ট ফুজি ভিউ পেতে চান তাহলে অবশ্যই ডান দিকের কলামের টিকিট কাটবেন, অর্থাৎ ডি এবং ই কলাম। আর যদি এক্সট্রা ব্যাগেজ স্পেস লাগে সেক্ষেত্রে টোকিও থেকে কিয়োটো যাওয়ার সময় 20 নম্বর রোটি নেবেন। এতে করে আমাদের মতো বিশাল লাগেজ স্পেস পেয়ে যাবেন। তবে এই ব্যাপারটা অবশ্যই আপনারা ডাবল চেক করে নেবেন, কারণ ট্রেন কিন্তু চেঞ্জ হতেই পারে। ভেতরটা একদম নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা সিটেই যথেষ্ট লেগ স্পেস রয়েছে। ঠিক 10টার সময় ট্রেন ছেড়ে দিল। আমরা টোকিও থেকে বের হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলল মাউন্ট ফুজির। একদম ঝকঝকে ওয়েদার, খুব ক্লিয়ার একটা ভিউ আমরা পেলাম। আপনাদের মধ্যে কারো যদি লাক খারাপ থাকে এবং পার্ট 1-এ মেনশন করা মাউন্ট ফুজি ডে ট্রিপে মেঘের কারণে যদি মাউন্ট ফুজি দেখতে না পারেন, তবে এটা আপনাদের একটা ব্যাকআপ প্ল্যান হতে পারে। টোকিও থেকে কিয়োটোতে যাওয়ার সময় দেখা যায়, আবার ওসাকা থেকে টোকিওতে ব্যাক করার সময়ও কিন্তু দেখা যায়। আমরা প্রায় 280 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছি। কিয়োটো পৌঁছাতে সময় নেবে 2 ঘন্টা 15 মিনিটের মতো। ট্রেনেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ঠিক 12:15-তে পৌঁছে গেলাম কিয়োটোতে। ওয়েলকাম সুইকা কার্ডটি ট্যাপ করেই উঠে পড়লাম মেট্রোতে। 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিজোডোরি স্ট্রিট। এখানে আমরা হোটেল নিয়েছি। মোটামুটি 5-7 মিনিট হাঁটার পরেই পেয়ে গেলাম আমাদের হোটেল এমস ইএসটি। ছিমছাম একটা হোটেল, তবে টোকিওর মতোই বেশ ছোট একটা রুম। এর পার নাইট কস্ট পড়েছে $45। আমরা বের হয়ে পড়লাম। কিয়োটো শহরটা বেশ শান্ত। টোকিওর মতো হাসেল বাসেল এবং ফাস্ট পেসড মনে হলো না, কেমন যেন একটা শান্তি শান্তি লাগছিল। আমরা বাসে উঠে পড়লাম। এখন যাচ্ছি কিয়োমিজু ডেরাতে। আমাদের সুইকা কার্ড দিয়ে পে করলাম। নেমেছি কিয়োমিজু মিচি স্টপে। এখন এই রাস্তাটা ধরে উপরের দিকে উঠছি।
মোটামুটি শীত আছে এবং আশেপাশের পরিবেশ খুব চমৎকার, হাঁটতে বেশ ভালো লাগছিল। টোকিওর এনভায়রনমেন্টের একদমই বিপরীত, আশেপাশে প্রচুর খাবার দোকান এবং সুভিনিয়ার সব চোখে পড়বে। আমার ওয়াইফের খুব শখ জাপানিজ ট্র্যাডিশনাল কিমোনো পরবে, তাই আমরা কিমোনো রেন্ট করা যায় এমন একটা দোকানে চলে গেলাম। সে কিমোনো পছন্দ করছে, তারাই খুব সুন্দর করে পরিয়ে দিল এবং সত্যি কথা বলতে আমার ওয়াইফ দেখে বলছি না, খুবই সুন্দর লাগছিল ওকে জাপানিজ এই ট্র্যাডিশনাল ড্রেসে। এর রেন্ট নিয়েছিল 5720 ইয়েন। আমরা হেঁটে হেঁটেই কিয়োমিজু ডেরার দিকে আগাতে থাকলাম। এটা হচ্ছে তার গেট। এর পাশেই আমরা খুব সুন্দর ট্র্যাডিশনাল ভাইব সহ একটা প্লেস পেয়ে গেলাম, ছবির মতো সুন্দর একটা গ্রামের মতো। এখনও যথেষ্ট ফল কালার রয়েছে, এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম এবং বেশ কিছুক্ষণ এই জায়গাটাতে আমরা ঘুরে দেখলাম। বলতেই হবে খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট। এরপর টিকিট কেটে কিয়োমিজু ডেরাতে ঢুকে গেলাম। টিকিট নিয়েছে 500 ইয়েন। ঢুকেই একদম অবাক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর রং বেরঙের গাছ। আমরা এই প্রথমবার সামনাসামনি ফল কালার দেখছিলাম এবং যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। জাপানের নেচারকে ঠিক যেমনটি ইমাজিন করেছিলাম। নভেম্বর ডিসেম্বরের দিকে এই জায়গাতে আপনার ভালো লাগবেই। আর একটু সামনে আগাতেই আমরা এই ম্যাজেস্টিক ভিউটা পেয়ে গেলাম। কি যে অসাধারণ লাগছিল বলার মতো না, মনে হচ্ছিল চোখের সামনে কোনো পেন্টিং দেখছি। এখানে আপনারা অবশ্যই সানসেটের সময় আসবেন, তখনই কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর দেখায়। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম। স্থানীয়দের কাছে এটা কিন্তু বেশ রিলিজিয়াস একটা প্লেস। এটা মূলত একটি বুদ্ধিস্ট টেম্পল। যদি ফল কালারের সময় আসেন এই জায়গাটা আপনার অনেক ভালো লাগবে। আমাদের মতো প্রথমবার ফল কালার দেখা হলে খুবই এনজয় করবেন। সন্ধ্যার দিকে আমরা বের হয়ে গেলাম, তখন এই রাস্তাটা ধরে হাঁটতেও কিন্তু ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে সন্ধ্যা হতেই কিন্তু দোকানগুলো বন্ধ করা শুরু করে। দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা এরপর চলে গেলাম পন্টোচো অ্যালিতে। এটা মূলত সরু একটি গলির মতো, যেখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট এবং পাব পেয়ে যাবেন। অনেকটা পার্ট 1-এ টোকিওর ওমোইডে ইয়োকোচো অ্যালির মতো। শীতের রাত, ওয়ার্ম লাইটিং আর পাশেই নদীর শব্দ, সব মিলিয়ে দারুণ লাগছিল। রাতের দিকে চলে আসলাম একটা লোকাল রামেন শপে। একদম অথেন্টিক জাপানিজ রেস্টুরেন্টের একটা ভাইব পাচ্ছিলাম। তাদেরকে সার্ভ করতে বলেছিলাম মিট ছাড়া যে কোনো একটি ডিশ। আমরা সকাল 10টার দিকে বের হয়ে গেলাম। পাশেই সাবওয়েতে নেমে প্রথমে ওয়েলকাম সুইকা কার্ডটি রিচার্জ করে নিলাম, দেন কার্ডটি ট্যাপ করে উঠে পড়লাম মেট্রোতে। আজকে আমরা যাচ্ছি ফুশিমি ইনারি তাইশাতে। এটি একটি ফেমাস শ্রাইন। মেট্রো থেকে নেমে আগাতেই আইকনিক এই গেটটার দেখা মিলল। জায়গাটা খুব সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে দুপাশে দুটো গার্ডিয়ান ফক্স দেখতে পারবেন। ফক্স বা শিয়ালকে ইনারির মেসেঞ্জার হিসেবে গণ্য করা হয়। আর এই পথটি যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে মাউন্ট ইনারি। আর একটু উপরের দিকে উঠতে উঠতে আপনারা যে লাল কমলা গেটগুলো দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় টোরি গেট। ফুশিমি ইনারি তাইশার একটি আইকনিক ব্যাপারই হচ্ছে এই টোরি গেটগুলো। কখনো বা ছোট ছোট ও ঘন করে সাজানো, কখনো বা মিডিয়াম সাইজের এবং ফাঁকা ফাঁকা করে সাজানো, এবং আরও ভেতরের দিকে বিশাল বিশাল সাইজের। উপরের দিকে উঠে একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টার মতো ক্লাইম্ব করতে হয়। এবং বলা হয় এই পুরো পথে 10,000-এরও বেশি টোরি গেট রয়েছে। যত বেশি ভেতরের দিকে যেতে থাকবেন আস্তে আস্তে সবুজের দেখা মিলবে। আমরা মোটামুটি 30 মিনিটের মতো ক্লাইম্ব করে তারপর আবার ব্যাক করা শুরু করলাম। ছোট সাইজের ঘন ঘন এই যে টোরি গেটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছবি অনেক সুন্দর আসে। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখতে পারেন। ইনারি থেকে বের হয়ে আমরা চলে আসলাম বাস স্টপে এবং বাসে করে চলে আসলাম কিয়োমিজু মিচিতে। এই জায়গাটাতে কিন্তু আমরা গতকালকেও এসেছিলাম। প্রথমেই চলে গেলাম কনভিনিয়েন্স স্টোর ফ্যামিলি মার্টে। এখানে বসে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমরা আমাদের পছন্দ মতো ফুড কিনে এখানেই লাঞ্চ করে নিলাম। এরপর গতকালকের রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে থাকলাম। গুগল ম্যাপ ফলো করে আমরা প্রথমেই চলে আসলাম সানেনজাকাতে। এই যে নিচের দিকে রাস্তাটি চলে গিয়েছে এটাই হচ্ছে সানেনজাকা। এখানে আপনারা একটা ওল্ড কিয়োটো ভাইব পাবেন এবং পুরো রাস্তা জুড়েই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, খাবারের দোকান এবং সুভিনিয়ার সব চোখে পড়বে। সেখান থেকেই হেঁটে হেঁটে চলে আসলাম হোকানজিতে। এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোকানজির আইকনিক টেম্পল এবং কিয়োটোতে আসলে এটার সাথে ছবি তোলা কিন্তু একদম মাস্ট। সেখান থেকে আমরা হেঁটে চলে আসলাম নিনেনজাকাতে। এই যে রাস্তাটা দেখছেন নিচের দিকে নেমে গিয়েছে এটাই হচ্ছে নিনেনজাকার শুরু। এখানে আপনার পায়ে হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগবে এবং প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় এই জায়গাটাতে। মজার মজার সব কিউট আইসক্রিম আর ডেজার্টস পেয়ে যাবেন এইসব জায়গাতে। দাম 500 থেকে 1000 ইয়েনের মধ্যে। আমরা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত এই জায়গাগুলোকে এক্সপ্লোর করলাম। সানেনজাকা, নিনেনজাকা এবং হোকানজি এই জায়গাগুলো কিন্তু আপনারা একসাথেই ঘুরে ফেলতে পারবেন।
আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই কিন্তু স্টুডিও জিবলির অনেক বড় ফ্যান এবং নিনেনজাকাতেই পেয়ে গেলাম বিশাল এক ডনগুড়ি, যেটা হচ্ছে অফিসিয়াল জিবলির মার্চেন্ডাইজ স্টোর। আপনি যদি জিবলি ফ্যান হয়ে থাকেন এই জায়গাটা কিন্তু একদম মাস্ট। হাউস মুভিং ক্যাসেল, পোনিও, স্পিরিটেড অ্যাওয়ে, কিকিস ডেলিভারি সার্ভিস, তোতোরো সব কিছুর মার্চেন্ডাইজ পেয়ে যাবেন এখানেই। আমি আর আমার ওয়াইফ আমরা দুজনেই কিন্তু এই জায়গাটাকে অনেক এনজয় করেছি। সকাল 10টার দিকে উঠে পড়লাম মেট্রোতে। আমরা এখন যাচ্ছি কিয়োটো স্টেশনে, সেখান থেকে যাব আরাশিয়ামা সাগানো রোমান্টিক ট্রেনে চড়তে এবং এরপর দেখব আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট। প্রথমেই কিয়োটো স্টেশনে পৌঁছে গেলাম। এখন আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে, আমরা সাগানো লাইনের দিকে আগাচ্ছি। দেখেন কি কিউট হ্যালো কিটি ট্রেন। যাই হোক, আমরা মেট্রোতে উঠে পড়লাম। যাবার সময় আশেপাশের দৃশ্য খুবই চমৎকার লাগছিল। আমরা নামবো উমাহরি স্টেশন। মোটামুটি 20 মিনিট পর পৌঁছে গেলাম উমাহরি স্টেশন। সেখান থেকে নেমে এখন আমাদেরকে কামেওকা টোরোক্কো স্টেশনে যেতে হবে, যেখান থেকে আমাদের রোমান্টিক ট্রেনটা ছাড়বে। মোটামুটি 10 থেকে 12 মিনিটের হাঁটার পথ, তবে শুনশান নীরব একটা জায়গা। হেঁটে হেঁটে যাওয়ার ব্যাপারটা খুবই এনজয় করেছি। আর একটু পরপরই সাইনবোর্ডে ডিরেকশন দেওয়া থাকে, সো খুব ইজিলি আমরা পৌঁছে গেলাম টোরোক্কো কামেওকা স্টেশনে। সাগানো রোমান্টিক ট্রেন মূলত একটি নভেলটি ট্রেন রাইড। 25 মিনিটের এই জার্নিতে খুব সুন্দর সুন্দর জায়গা পাস করে এই ট্রেনটি। আমাদের ট্রেন ছাড়বে 12টার দিকে। ফোনের কিউআর কোডেই টিকিটটি ইন্টিগ্রেট করা। আমরা জাপান আসার 1 সপ্তাহ আগে অনলাইনে টিকিট করেছি। টিকিট নিয়েছিল পার পারসন 880 ইয়েন। আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে সাগানো রোমান্টিক ট্রেনের লিঙ্ক পেয়ে যাবেন। আমরা উঠে পড়লাম। ভেতরে চেয়ারগুলো কাঠের, খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দিয়ে ট্রেনটি পাস করে, কিছুটা মেঘালয়ের সাথে মিল রয়েছে। 25 মিনিট পর আমরা পৌঁছে গেলাম আরাশিয়ামা। একদম পাশেই আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট। 5 মিনিট হাঁটার পর দেখা মিলল ফেমাস সেই আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট। জায়গাটা খুব সুন্দর, তবে আমি ফরেস্টের লেন্থটাকে আর একটু বেশি মনে করেছিলাম। 5 মিনিটেই জায়গাটা আমাদের ঘোরা শেষ হয়ে গেল এবং এখানেও কিন্তু প্রচুর মানুষের আনাগোনা আপনারা দেখতে পারবেন। একটু পরেই বৃষ্টি নামলো। আমরা দ্রুত মেট্রো স্টেশনের দিকে চলে গেলাম। মেট্রোতে করে চলে গেলাম কিয়োটো স্টেশনে এবং কিয়োটো স্টেশনে নেমেই রিয়েলাইজ করলাম এই স্টেশনটা কিন্তু সাইজে বিশাল। সো আপনারা চাইলে কিয়োটো স্টেশনটাও কিন্তু একটু ঘুরে দেখতে পারেন। এরপর বাসে করে চলে আসলাম নিশিকি মার্কেটে। সরু একটি গলির মতো মার্কেট, যেখানে বিভিন্ন রকমের ফুড পেয়ে যাবেন আপনারা। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সি ফুড ট্রাই করতে পারেন। আমার কাছে মার্কেটটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এছাড়াও নিশিকি মার্কেটের আশেপাশেও কিন্তু আপনারা শপিং করার জন্য অনেক দোকান পেয়ে যাবেন। আমরা সকাল 8টার দিকে চেক আউট করে বের হয়ে গেলাম। আজকে আমরা যাব ওসাকাতে। প্রথমে আমরা চলে এলাম কিয়োটো স্টেশনে, সেখান থেকে চলে গেলাম শিনকানসেনের প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন সকাল 10টার দিকে। ঠিক 9:55-তে ট্রেন চলে আসলো। আমরা উঠে পড়লাম। খুব শর্ট একটা ট্রেন রাইড। মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিন ওসাকা স্টেশনে। এই স্টেশনে একটা ফেমাস চিজ কেক পাওয়া যায়, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই যে সেই ফেমাস চিজ কেকের দোকান রিকোরুস। লাইন ধরে চিজ কেক নিতে হয়, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন আপনার সামনেই বানানো হচ্ছে সেই চিজ কেক। একদম ফ্রেশ চিজ কেক প্যাক করে দিল। এই চিজ কেকটির দাম 965 ইয়েন। স্টেশনে বসে আমরা খুলে ফেললাম। দেখেন কি ফ্লাফি। এই চিজ কেকটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। খেতে বেশ মজাই, লাইট ফ্লেভারের একটি চিজ কেক। এরপর যেতে যেতে আবার আটকে গেলাম মিস্টার ডোনাটের পিকাচু ডোনাট দেখে। সাথে পোকেবল আর ডিগলেটও ছিল। আমি একটা পিকাচু নিয়ে নিলাম, কিন্তু এত কিউট দেখতে যে খেতে ইচ্ছা করে না। দাম নিয়েছিল 319 ইয়েন। আবার উঠে পড়লাম মেট্রোতে। দেন নেমে গুগল ম্যাপ দেখে হোটেলের দিকে আগাতে থাকলাম। ওসাকার এই এরিয়াটা খুব চমৎকার লাগলো, একদম ঝকঝকে তকতকে। আমরা প্রিন্স স্মার্টিন নামে এই হোটেলটা বুক করেছি। ভেতরটা খুবই নাইস, তবে আমাদের চেক ইন টাইম 3টার সময়, তাই ব্যাগগুলো তাদের কাছে রেখে বের হয়ে পড়লাম।
কিয়োটোর মতো ওসাকাকেও খুব শান্ত একটা শহর মনে হলো। এর ছোট ছোট ডিটেলগুলো কিন্তু খুব কিউট। যেমন দেখেন ম্যানহোলের ডিজাইনটা কি সুন্দর। আর একটু সামনে আগাতেই দেখা মিলল এই ব্রিটিশ বিউটির। ওসাকাতে প্রচুর স্পোর্টস কার দেখলাম। আমরা মেট্রোতে করে চলে আসলাম শীতেনঞ্জি টেম্পল। বেশ পুরাতন একটা টেম্পল, তবে আহামরি কিছু না। সো আপনারা চাইলে এই ভেন্যুটা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর চলে এলাম শিনসেকাই। এই জায়গাটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট এবং ইন্টারেস্টিং ফুডের জন্য বিখ্যাত। দেখতেই পারছেন খুবই হ্যাপেনিং একটা প্লেস। আর আশেপাশে যা দেখছেন সবই কিন্তু খাবারের দোকান। এই জায়গাটা এক্সপ্লোর করতে আপনার ভালোই লাগবে। চাইলে কিছু ফুডও ট্রাই করতে পারেন। এখানে একটা অফিসিয়াল প্রিঙ্গেল স্টোরও পেয়ে গেলাম। শিনসেকাই থেকে মেট্রোতে করে সোজা চলে আসলাম দোটনবরি। প্রথমেই বসলাম হালাল রামেন নানিওয়া নামে একটি রামেন শপে। অর্ডার দিয়েছিলাম ওয়াইগু রামেন। খেতে বেশ ইউনিক, দাম নিয়েছিল খুব সম্ভব 2400 ইয়েন। এরপর আমরা ওসাকার সবচেয়ে ফেমাস জায়গা দোটনবরির মেইন হাবে চলে আসলাম। সেখানে এসেই দেখা মিলল সেই ফেমাস গ্লাইকোম্যানের সাইনটা। এটাকে কিন্তু ওসাকার একটা আইকন বলা যায়। এই জায়গাটা খুবই জমজমাট, অনেক মানুষের আনাগোনা থাকে। আপনি চাইলে বোটে উঠতে পারেন, হেঁটে এক্সপ্লোর করতে পারেন এবং ক্ষুধা লাগলে স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। আরও একটু সামনে আগালে আপনারা পেয়ে যাবেন এই ফেরিস হুইলটা। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি জাপানের সবচেয়ে ফেমাস ডিসকাউন্ট শপ ডন কিহিতো, যেখানে হরেক রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তারাই এই ফেরিস হুইলটা অপারেট করে। আমরা ভেতরে ঢুকে গেলাম এবং টিকিট নিয়ে নিলাম। পার পারসন 1000 ইয়েন। মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা রাইড। আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। একদম উপরে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এটা অবশ্যই ট্রাই করা উচিত। আমরা এরপর চলে গেলাম পাশেই দোটনবরির মেইন রাস্তাটাতে। এই রাস্তা ধরে হাঁটলে আপনার কাছে মনে হবে আপনি একটা মেলায় চলে এসেছেন। চারদিকে ঝলমলে আলো আর প্রচুর মানুষ। মাঝে মধ্যে দেখবেন বিশাল স্ক্রিনে আপনাকেই দেখাচ্ছে। দোটনবরি ওভারঅল আমাদের কাছে অসাধারণ লেগেছে। ওসাকাতে আসলে এই জায়গাটা একদমই মিস করা উচিত হবে না। আমরা মোটামুটি রাত 9টা পর্যন্ত সেখানে ঘুরে চলে আসলাম হোটেলে। আমাদের এই হোটেল রুমটা পার নাইট খরচ পড়েছে $80। পরদিন সকালে আমার বুয়েটের বন্ধু কায়সার চলে আসলো। কায়সার কারেন্টলি ওসাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। আজকে কায়সারই আমাদেরকে সময় দিবে। প্রথমেই আমরা কায়সারের রেকমেন্ডেশনে একটা লোকাল জাপানিজ রেস্টুরেন্টে চলে গেলাম। ভেতরটা বেশ ইউনিক। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অপারেট করেন। হাজব্যান্ড শেফ এবং ওয়াইফ কাস্টমার হ্যান্ডেল করেন। প্রথমেই চায়ের মতো একটি ড্রিঙ্ক দিয়ে গেলেন। এরপর চলে আসলো মেইন ডিশ, অনেক পদের খাবার। প্রত্যেকটাই সি ফুড অথবা ভেজিটেবল। ছোটো বাটিতে স্টিমড রাইস আর স্যুপ। জাপানে আমাদের ফুড এক্সপিরিয়েন্সের মধ্যে এটাই ছিল সবচেয়ে ইউনিক। পার পারসন খরচ হয়েছিল 1500 ইয়েন। আমরা এরপর মেট্রোতে উঠে পড়লাম। যাচ্ছি ওসাকা ক্যাসেল দেখতে। এটা ওসাকার বেশ পপুলার একটা প্লেস। এই যে ক্যাসেলটা দেখছেন, এটাই ওসাকা ক্যাসেল। এই ক্যাসেলটি 1583 সালে প্রথমবারের মতো নির্মাণ করা হয় এবং বেশ কয়েকবারই কিন্তু এটাকে রিবিল্ড করা হয়। ক্যাসেলের ভিতরে ঢুকতে হলে 600 ইয়েন দিয়ে টিকিট নিতে হয়। ভেতরে এই জায়গাটার হিস্ট্রি সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। চাইলে ওসাকা ক্যাসেলের স্ট্যাম্প করেও সুভিনিয়ার হিসেবে নিয়ে আসতে পারবেন। একদম উপরে উঠে গেলে পুরো শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটিয়ে দিলাম। এরপর চলে এলাম ডেনডেন টাউন। এটা মূলত টোকিওর আকিহাবারার মতো একটা প্লেস। অ্যানিমে, অ্যাকশন ফিগার, ইলেকট্রনিক্স ইত্যাদি জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে একটু পরেই ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থামতেই চলে গেলাম দোটনবরি এরিয়াতে এবং সেখানে বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। দাম নিয়েছিল 500 থেকে 1500 ইয়েনের মধ্যে। ঘোরাঘুরি শেষ করে কায়সারের কাছ থেকে বিদায় নিয়ে ব্যাক করলাম। হোটেলের পাশের ফ্যামিলি মার্ট থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে 10,000 ইয়েন ক্যাশ তুললাম। 200 ইয়েন এক্সট্রা চার্জ কেটেছে। সকাল 10টার দিকে চেক আউট করে আমরা চড়ে বসলাম শিনকানসেনে। লাঞ্চের জন্য নিয়ে নিলাম এই বেন্টো বক্সটা। যাবার পথে আবার দেখতে পেলাম মাউন্ট ফুজি। আজকে জাপানে আমাদের শেষ দিন। প্রায় 2.5 ঘন্টা পর টোকিওতে পৌঁছে গেলাম। নেমেই আমরা পরদিন সকাল 6টার জন্য নারিতা এক্সপ্রেসের টিকিট করে নিলাম, কারণ আমাদের ব্যাক করার ফ্লাইট সকাল 9:30টার সময়। এরপর শিনজুকুতে প্রিমিয়ার হোটেল ক্যাবিন নামে এই হোটেলে চেক ইন করলাম। পার্ট 1-এ আপনারা শিনজুকুর ই হোটেল দেখেছিলেন, সেটা থেকে এই হোটেলটার লোকেশন বেটার। পার নাইট কস্ট পড়েছে $100। আজকের দিনটার বাকি অংশ আমরা শপিং করেছি টুকটাক।
জুতার জন্য এবিসি মার্ট আছে, চকলেটের জন্য ডনকিহিতো আছে এবং নেসেসারি আইটেমসের জন্য আছে 7-Eleven, ফ্যামিলি মার্ট, লসন ইত্যাদি। মোটামুটি সবখানেই কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে, তবে অবশ্যই কিছু ক্যাশ রাখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা ভালো কমফোর্টেবল জুতো, কারণ জাপান ট্রিপে কিন্তু আপনাকে প্রচুর হাঁটতে হবে। কমফোর্টেবল জুতো না হলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা প্রচুর প্যারা খাবেন। সকাল 6:30টার সময় উবার নিয়ে আমরা চলে আসলাম শিনজুকু স্টেশনে। নারিতা এক্সপ্রেসের রেড লাইনটা ফলো করলেই প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। ঠিক 6:30টার সময় ট্রেন ছেড়ে দিল। 1 ঘন্টা 20 মিনিট পরে অ্যারাউন্ড 8টার দিকে আমরা পৌঁছে গেলাম নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ড্রিম ডেস্টিনেশন জাপানের একটি অসাধারণ ট্যুর। এই পুরো ট্রিপে আমাদের পার পার্সন খরচ হয়েছে শপিং বাদ দিয়ে 2,40,000 টাকা। আপনারা হোস্টেলে কিংবা ডর্মে থাকলে অ্যাকোমোডেশনে আরও কিছুটা সেভ করতে পারবেন। ডিটেইলড খরচের হিসাব এবং ইম্পর্টেন্ট লিঙ্ক আপনারা আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনেই পেয়ে যাবেন। নিচের কমেন্ট সেকশনে আমি লিঙ্ক করে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি জাপান ট্যুর সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।